আসসালামু আলাইকুম। দ্য মাদার কোর্স অ্যান্ড চিলড্রেন থেকে আমরা শেষ দুইটা ব্রড কোশ্চেন পড়ব। তো এখানে বলা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ভিডিওতে সবাই একটু লাইক দিয়ে দিবেন। পলাশ ভাইয়া ইএলটির জন্য কিন্তু 400 টাকা কোর্স নিয়ে এই শেষেও দেখলাম হচ্ছে কোর্স বিক্রি করলো এবং কোর্স নিয়ে হচ্ছে ক্লাস করলো। আপনারা কিন্তু আমার পলাশ ভাইয়ের মতো অত স্ট্যান্ডার্ড হবে না, কারণ আমি কিন্তু একেবারে একদিনের মধ্যে পুরো কোর্স তৈরি করার মতো ভিডিও তৈরি করছি, তো সেই হিসেবে তো অতটা সুন্দর হওয়ার কথা না। এরপরে পলাশ ভাইয়ের তো আগে এই বিষয়গুলো পড়ার আছে, আমি তো আপনাদের ব্যাস নেই। তো অন্তত আপনারা একটা তো লাইক তো করে দিতে পারেন, আপনারা একটু কাইন্ডলি ভিডিওগুলোতে একটু লাইক করে দেবেন আর কি। তো how does song in Mother Course and Her Children relate to the play and brief conception of epic theatre? প্রশ্নটা হচ্ছে যে মাদার কোর্সের যেই গান ছিল আর হচ্ছে কনসেপশন অফ ইপিক থিয়েটার। ইপিক থিয়েটারের বিষয়টা হচ্ছে, ইপিক থিয়েটার বলা হয় যে এমন একটা স্টাইল, এই স্টাইলটার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন টেকনিকের মাধ্যমে শ্রোতাদের মাঝে ক্রিটিক্যাল চিন্তাভাবনা এবং সামাজিক সচেতনতা তৈরি করা। তো এই নাটকে যুদ্ধের যে একটা ধ্বংসাত্মক প্রতিফল এর প্রতিফল এই গানগুলো যেটা প্রকাশ পেয়েছে, তো সেই বিষয়টাই দেখা যাচ্ছে এখানে। জিজ্ঞাসা করছে যে হাউ ডাজ দ্য সং ইন মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন রিলেট টু দ্য প্লে অফ ব্রিস কনসেপশন অফ এপিক থিয়েটার। এই গানগুলোর সাথে এপিক থিয়েটার এর মিল কি, মানে হচ্ছে এই গানগুলোকে এপিক থিয়েটারের যে রাইটিং স্কিল, মানে লেখার যে একটা বিশেষ কৌশল আছে, এই কৌশলগুলোর সাথে কি এই যে গানগুলা মিলে, মানে এই গানগুলোর দ্বারা যে এই 30 বছর যুদ্ধের ধ্বংসাত্মক কাহিনী যেটা, সেইটা কি এই গানগুলোর দ্বারা মানে প্রকাশ হয়, অভিব্যক্তিটা কি মানে এক্সপ্রেশনটা কি প্রকাশ করা যায় কিনা, কিংবা রাইটার এখানে এই গানগুলোর মাধ্যমে এই 30 বছর যুদ্ধের যেই মানে মানুষের সাফারিং যেটা, এটা কি বোঝাতে পারছেন কিনা এই গানগুলোর মাধ্যমে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা করি হচ্ছে শুধুমাত্র আমরা বাংলায় আলোচনা করে চলে যাই। আর ফার্স্টে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনের বেলায় আমরা লিখব যে হচ্ছে মিস্টার বার্টলোট ব্রানসে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অ্যান্ড এসেইস্ট ইন দ্য early 20th century, and he is the one of the greatest playwright who is known for his greatest হচ্ছে নোভেলা মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন। এভাবে দেখা যাচ্ছে আমরা রাইটার সম্পর্কে দু একটা লাইন লিখবো, লিখে তারপরে দেখা যাচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি দ্য সং অফ এলিয়েন্স উইথ বার্টলোট ব্রিজ কনসেপশন অফ ইপিক থিয়েটার অ্যান্ড হিজ এইম ইজ টু ক্রিয়েট এ ডিস্টিংক্ট থিয়েটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা দেখা যাচ্ছে যে একটা থিয়েটারে একটা যে এই নাটকটা যখন বা এই নোভেলটা যখন মঞ্চায়িত করা হয়, তখন একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স আমরা কিন্তু এই নাটকটার মাধ্যমে, আমরা কিন্তু পড়ার মাধ্যমে এই জিনিসটা আমরা অনুভব করতে পারি আর কি। তো এরপরে আমরা হচ্ছে একটা করবো, প্যারা করে আমরা একটা পয়েন্ট দেবো এভাবে যে হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমরা ইপিক থিয়েটারটা কি, এটাই হচ্ছে আমরা একটু আলোচনা করবো। ওই যেটা বললাম আর কি, যে ইপিক থিয়েটার আমরা বলবো যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্টাইল দ্যাটস এইম ইজ, এটার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে তাদের মাধ্যমে ক্রিয়েট এ ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করা। যে লাইক এরপরে দেখা যাচ্ছে আমরা উদাহরণ হিসেবে দিব যে 30 বছর যুদ্ধের যে ধ্বংসাত্মক প্রতিফল হয়েছে, সেইটা এই গল্পে যেভাবে কিছু সঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে, এইটাই হচ্ছে একটা ইপিক হচ্ছে থিয়েটারের দেখা যাচ্ছে একটা পারফেক্ট একটা এক্সাম্পল। এভাবে কিন্তু আমরা ইপিক থিয়েটারটাকে একটু নিজের মতো করে লিখতে পারি। এরপরে আমরা একটা পয়েন্ট দেবো, ওয়ার অ্যান্ড হিউম্যান সাফারিং। হ্যাঁ, ঠিক আছে। তো ওয়ার অ্যান্ড হিউম্যান সাফারিংয়ের মধ্যে আসলে এই নাটকের যে গানগুলো আছে, এই গানগুলো মানুষের ভয়াবহতা, মানে মানুষের দুঃখ দুর্দশা, এটা কিন্তু প্রকাশ করে। মানে যুদ্ধের কারণে শুধুমাত্র যে মাদার কারেজের ফ্যামিলির ক্ষতি হয়েছে, তার নিজের ক্ষতি হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। এই গানগুলোর মাধ্যমে কিন্তু যে 30 বছর ধরে সমস্ত সোল্ডার আছে, এই যুদ্ধকালীন মুহূর্তে দেশের অন্যান্য অধিবাসী আছে, কিছু মানুষ আছে যে পরিবারের সবাইকে হারিয়েছে, মানে জীবনে আর কিছু পাওয়ার মতো কিছু নাই। যেমন আমরা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে আমরা ইংল্যান্ডের কিছু আমরা নোভেলা পড়লাম, এভাবে কাহিনী পড়লাম। আসলে যুদ্ধকালীন অবস্থায় যে মানুষের অবস্থাটা, সাফারিংটা কত পরিমাণে বেশি থাকে, সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা ওই বিষয়টার দিকে মিল রেখেই বলবো, ওয়ার অ্যান্ড হিউম্যান সাফারিং, যুদ্ধ এবং যুদ্ধের সময়ের মানুষের যে সাফারিংয়ের বিষয় যেটা আছে, এই পয়েন্টটা কিন্তু একটু বড় করে সুন্দর করে লেখা যায়। এবং এখানে একটা মানে কোটেশন দেওয়া আছে, যদি সম্ভব হয় কোটেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব। উই আর দ্য সোল্ডার অফ দ্য কিং হু ইন দ্য আওয়ার অফ নিড আর মেড টু লিড 1,000 men to death or host indeed.
তো এরপরে হচ্ছে আয়রনি অ্যান্ড স্যাটায়ার। তো আসলেই দেখা যাচ্ছে আয়রনি মানেই তো দেখা যাচ্ছে যে একটা ব্যঙ্গ দেখা যাচ্ছে একটু মানে সরাসরি না করে ঘুরাই ফিরায়। তো এইখানে এই নাটকের মধ্যে, এই সঙের মধ্যে, এই গানের মধ্যে কিন্তু এক হচ্ছে যুদ্ধর ক্ষতিকর দিক আলোচনা করা হচ্ছে, যুদ্ধের সমালোচনা করা হচ্ছে, যুদ্ধের রীতিনীতি কৌশল সম্পর্কে বলা হয়েছে এবং যুদ্ধকে ব্যঙ্গও করা হয়েছে। দ্য সং অফ হচ্ছে দ্য যে ফ্র্যাগমেন্টেশন, এই যে একটা গান আছে, এই গানে দেখানো হয়েছে যে সৈন্যদের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ব, যুদ্ধের মধ্যে এই জিনিসটা খুব সৈন্যদের একটা পক্ষে সেটা উপকারিতায় বয়ে আনতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা দিয়ে শুরু করলেও এই সঙের বাকি অংশে কিন্তু যুদ্ধের খারাপ দিকগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে। এরপরে আমরা আর একটা পয়েন্ট দিয়ে লিখতে পারি, ক্যাপিটালিজম অ্যান্ড এক্সপ্লোরেশন। তো এই নাটকের গানগুলো পুঁজিবাদী থিমটাও কিন্তু একটা প্রকাশ করে দেয়, যে কারণ যুদ্ধের মধ্যে কারো ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সুবিধা হয়েছে, যেমন মাদার কার্স এরকম ব্যক্তিগত মানে সুবিধা হয়েছে। তবে মোস্ট অফ দ্য পিপল মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু যুদ্ধকালীন সময়ে একটা দেখা যাচ্ছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। এখানে আসলে সত্যি কথা বলতে সেভাবে কারোরই এক্সেপশনাল কিছু মানুষ ছাড়া কারোরই সেভাবে সুবিধা হয় না। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে রেজিস্ট্যান্স অ্যান্ড হোপ। তো যদিও এই নাটকে বেশিরভাগ গানই কিন্তু মর্মান্তিক, তবে এখানে আবার কিছুটা আশার আলো দেখানো আছে। কিছু কিছু গানের মধ্যে আশার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আমরা একটা গানের উদাহরণ হিসেবে আমরা এই নামটা মুখস্থ করে দেবো, দ্য সং অফ সলোমন। এই গানটার মধ্যে কিছু আশার বিষয়বস্তু ছিল। এরপরে দেখা যাচ্ছে আমরা লাস্টে হচ্ছে